তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মায় অমৃত। আজ 23শে জানুয়ারি। জানুয়ারি মাস পড়লেই আমাদের কাছে বেশ ঠান্ডা আনন্দের একটা পিকনিক পিকনিক ভাব আসে, কিন্তু এই ইংরেজদের যেটা বছর শুরু, সেই বছরেই দুটো দিন কিন্তু আমাদের কাছে 2-3 দিন আছে যেটা খুব আমরা আনন্দ করি বটে, কিন্তু এই দিনগুলো স্মরণীয় এবং শ্রদ্ধা। এই কিছুদিন আগে হয়ে গেল 12ই জানুয়ারি, যেটাকে এখন সবাই আমরা যুব দিবস বলি। এই 12ই জানুয়ারিতে কে জন্মেছিল কেউ বলতে পারবে? ছোটবেলাকে বলতে পারবে? হাত তুলে দেখি কে বলতে পারবে? কে? কি নাম বলো, কে জন্মেছিল? কে জন্মেছিল? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। আর আজকে কে জন্মেছে? নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের ছোট্ট ছোট্ট করে এদের জীবনটা জানলে দেখবো, এরা কিন্তু ছোটবেলায় কেউ শান্ত ছিল না, প্রচন্ড দূরত্ব, প্রচন্ড ছটপটে এবং প্রচন্ড খেলাধুলা প্রিয় ছিল। কারণ রামকৃষ্ণদেব সেই কামারপুকুরে আছে না, আমি তো শুনলাম তোমরা নাকি কবে দেখতে যাবে, কাল পরশুর মধ্যে কোথায় যাবে, তা ওখানে গিয়ে না ঠাকুরের ছোট ছোট সব ছবি আছে দেখতে। ঠাকুর একটা কথা বলতেন যে যে গরু, তখন তো গরু ট্রাক্টর ছিল না, গরু দিয়ে চাষ হতো, বলতো যে গরুর লেজে হাত দিলে গরুটা পা ছড়ে, তার মানে কি রাগী গরু, তারাই কিন্তু ভালো কাজ করতে পারে। আর ঠাকুরও তাই বলতো। ঠাকুর বলতেন যে মেধাতে ছেলে মেয়ে ভালো না, শক্তিশালী হতে হবে, সক্ষম হতে হবে, আর তার সাথে আদর্শ দুটোই থাকতে হবে। চাইলে আমরা শক্তিশালী হতে পারি, আবার চাইলেই আমরা নিজেদের শান্ত করে নিতে পারি। কারণ যেটা করছি মানে তারা তো গুন্ডার মতো শক্তিশালী, তারা তো ভালো না, তারা কাজটা করে ধ্বংসের জন্য। আমরা কাজ করতে শিখবো সৃষ্টির জন্য। আমরা সৃজনশীলতা কাজ করতেও কিন্তু আজকে যে গাছ বসিয়েছি, এইসব করেছি, এতে জল দেওয়ার জন্য শক্তি চাই। ও গাছ বসিয়েছি আর চুপচাপ শুয়ে আছি, তাহলে গাছে ফুল হবে? হবে না তো। তাহলে আমরা যদি এই স্বামীজি, নেতাজি এদের জীবনী পড়ি, এরা কিন্তু যেমনি পড়াশোনা জানতো আর তেমনি শক্তিশালী, খেলাধুলায় সব পারদর্শী ছিল। কিন্তু বড় হলো যখন, তখন এই নেতাজি সুভাষচন্দ্র, তখন নেতাজি তো না, নেতাজিটা তার উপাধি, তার নাম ছিল সুভাষচন্দ্র বসু। একটু আগে স্যার বলছিলেন যে কটক জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন। এই আমাদের বাঙালি যখন অন্য রাজ্যে জন্মগ্রহণ করে তাকে বলা হয় প্রবাসী। কি বলা হয়? প্রবাসী। মানে এখানে তার জন্মস্থান, মানে এ অনুযায়ী হচ্ছে তারা এখানকার, কিন্তু চাকরি সূত্রে অন্যত্র গিয়ে থাকতে হয়। তা এইরকম নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন কটকে। তারপর তিনি এলেন কোথায় না, কলকাতায় এলেন। কলকাতা তখন পরাধীন। তোমরা সাহেবদের ছবি দেখেছো তো, ফর্সা ফর্সা হয়, এরকম সাহেবের ছবি দেখায় তো, তেমনি তখন সাহেবরা ভারতবর্ষের উপর খুব অত্যাচার করছে, সবাইকে মারধর, জোরে জোরে কাজ করাচ্ছে, ইচ্ছা না থাকলেও পরিশ্রম করাচ্ছে, করিয়ে প্রচুর অর্থ এইসব নিয়ে চলে যাচ্ছে। এটাকে বলা হয় পরাধীনতা। সেই পরাধীনতার শৃঙ্খলে ভারতবর্ষ তখন জর্জরিত, আর প্রত্যেকটা মানুষ তখন কিন্তু স্বাধীন হতে চাইছে। কিন্তু স্বাধীনতা দিতে গেলে তো কাউকে নেতৃত্ব দিতে হবে। এই নেতৃত্ব দেওয়ার জন্য তখন নানা মানুষ, এটাকে তাই জন্য বলা হয় স্বাধীনতা সংগ্রামী। এদের কি বলা হয়? নেতাজিকে স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা করার জন্য যারা সংগ্রাম করেছিল, সেই নেতাজি ছিলেন তাদের মধ্যে এক অন্যতম। এরপর তিনি কি করলেন না, খুব পড়াশোনা করলেন, করে চাকরি পাওয়ার যে জায়গা, তখন তিনি চাকরি না করে বললেন কি যে আমি দেশ মাতাকে স্বাধীন করবো। এই একটা তোমরা বড় হলে কোনোদিনও পড়বে, একটা বই আছে, তাকে তার নাম হচ্ছে সেটাকে বলা হয় স্বদেশ মন্ত্র। স্বামীজির লেখা স্বদেশ মন্ত্র। তাতে লেখা আছে তোমরা জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। মাকে
না মা হচ্ছেন ভারতবর্ষ। আর বলি প্রদত্ত কথার অর্থ কি না আমরা মায়ের সেবা করার জন্য জীবন দেব। যেমন আমরা কি দেখি না যে হলে কালী পুজো বা হলে যে পশুকে নিয়ে আসে, পাঁঠা নিয়ে আসে, এনে গলায় বলি দিয়ে দিল, তাকে মৃত্যু দিয়ে দিল। এখানে মৃত্যু আরো কঠিন। এখানকারটা কিরকম বলিটা না বেঁচে বেঁচে থাকতে হবে, আর তোমার পুরো শ্রম তোমার স্বার্থকে দিতে হবে কার জন্য না দেশ মাতার জন্য দিতে হবে। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের কাজ। আমরা বড় হয়ে যেন সবাই পুরোটা না হলেও অল্প বিস্তর আমাদের গ্রামের আমাদের কাছাকাছি যারা আছে তাদের সাথে নিজেদের সেবা করার চেষ্টা করি। তাহলে কিন্তু আমরা স্বার্থপর হয়ে পড়বো, আর স্বার্থপর মানুষ কিন্তু শান্তি পেতে পারে না। জীবনের উদ্দেশ্য তো আনন্দ পাওয়া, শান্তি পাওয়া। তো শান্তি পেতে গেলে কি করতে হয়? অন্যেরও ভালো করতে হয়, তবে নিজের ভালো হয়। একটা ছোট্ট গল্প বলি, তারপর ছোট গল্প শুনতে ভালো লাগবে। এই তোমরা যতজন ধরো আছো প্রত্যেকের নামে একটা করে একটা বেলুন ফোলানো হলো, একটা একটা করে বেলুন, আর বেলুনের স্টিকারে তোমাদের প্রত্যেকের নাম দিয়ে দেওয়া হলো। দিয়ে অনেক বেলুন হয়েছে, এখানে জড়ো করা হলো, করে বলা হলো যে সবাই যে যার বেলুন খোঁজো। তাহলে কি করবে? এ ওর বেলুনটা খুঁজছে, যতক্ষণ না পাচ্ছে এই বেলুনটা আমার নাম না ঠেলে ফেলে দিচ্ছে, এই বেলুনটা আমার নাম না ঠেলে ফেলে দিচ্ছে। তখন সেই মাস্টারমশাই বলছে যে পাওয়া গেল না, এবার ওই বেলুন গুলো রেখে দাও, সবাই চলে এসে। এবার কি করলো? বললো দেখো এবার অন্যভাবে করো। কিভাবে? সবাই যাও, সবাই হাতে একটা করে বেলুন উঠিয়ে দাও, তোমার নাম হোক আর না হোক, সবাই একটা করে বেলুন নিয়ে দাও। যেই নেওয়া হয়ে গেল তখন বলছে যে এবার একজন করে নাম ডাকো, আর সেটা যার তার হাতে দিয়ে দাও। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু এই বেলুন গুলো, যার যার বেলুন, নামের বেলুন, সব তাড়াতাড়ি পেয়ে যাবো। তাহলে কিরকম মজা। আর একটা এই নিয়ে এরকমই আর একটা ছোট্ট সুন্দর গল্প। ধরো 20টা ছেলে আছে, স্টুডেন্ট, 20টা স্টুডেন্ট একটা ক্লাসে। সবার জন্য কি করা হয়েছে? একটা করে রসগোল্লা আনা হচ্ছে হাঁড়িতে। তা বলা হলো কি যে রসগোল্লা গুলো যদি সবাই খেতে আসে কি ঝাঁপিয়ে পড়বে, মারামারি হবে তো। বলছে না, সবাই একটা করে নিয়ে নাও, ও একজন অন্যকে খাইয়ে দাও, কিন্তু একটার বেশি খাওয়ানো যাবে না। তাহলে দেখবে খুব তাড়াতাড়ি আমরা সবাই এই ভাগটা পেয়ে যাবো। কারণ আমি অন্যকে খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিল। এইভাবেই কিন্তু আমাদের এই ব্যাপারটা যদি আমরা করি, আমরা সবসময় অন্যকে আগে দিয়ে দিই, তাহলে দেখবো যে আমরাই আসলে তাড়াতাড়ি পাবো। এই যে ব্যাপারগুলো আছে, ছোট্ট ছোট্ট গল্পগুলো হলেও এর মূল কথা হচ্ছে যে আমাদের জীবনকে সম্পূর্ণ স্বার্থপর না করে অন্যের জন্য সেবা করতে হয়। তাই সেটা আমরা বারে বারে দেখছি কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বল কিরকম খারাপ লাগছে, কখন থেকে না তারপরে দেখতে না বেশিক্ষণ গল্প শোন না, ভালো লাগবে। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি। একবার নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন শুধুই যে যুদ্ধ বিগ্রহ করতো তা নয়, কিন্তু খুব সুন্দর না তিনি ধ্যান করতে পারতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন একটু প্রথম দিকের ঘটনা, উনি বেলুড় মঠে গিয়েছিলেন যে সন্ন্যাসী হয়ে যাবে। কারণ উনি বললেন যে আমার একটাই পথ, সুন্দর পথ, সন্ন্যাসী হয়ে গেলে আমার তাহলে আমি জীবনের মোক্ষ লাভ করবো, জীবনের উদ্দেশ্য সফল হবে। তখন ব্রহ্মানন্দজি, সম্ভবত ব্রহ্মানন্দজি, তিনি বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট, তিনি বললেন না, তোমার জন্য অনেক বড় রাস্তা খোলা আছে, তুমি মায়ের জন্য সেবা করতে এসেছো, তোমাকে এই পথে আসলে হবে না, তুমি স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে যাও। বলতে তিনি এই, কিন্তু ওনার আদর্শ ছিল স্বামীজি, এই নেতাজিও আদর্শ ছিল কিন্তু এই স্বামী বিবেকানন্দ। তিনি প্রচন্ড ভাবে রামকৃষ্ণ মঠ মিশন যেখানে থাকতো, নেতাজি কাছাকাছি থাকলে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সেইখানে সময় কাটাতেন এবং ধ্যান করতেন। এবং এই ধ্যান করার অভ্যাস ছিল বলে তার প্রচন্ড মনোসংযম ছিল। এই যে তোমরা অনেকবার পড়লে মুখস্থ হয় না, কেন জানো? কারণটা হচ্ছে তোমাদের মনের সংযম কম। তোমাদের কেন, আমাদের সবার মনোসংযম যার যত বেশি হবে সে কম সময় পড়ে অনেক বেশি মুখস্থ করে ফেলবে। আমরা পড়তে বসলেই কি হয়, এটা পড়ছি মনে হচ্ছে মা কি রাজ্যে দেখতে যাই একবার, আচ্ছা
দিদি তাহলে কি মোবাইলে করছে দেখতে যাই। আচ্ছা এই কি বললো একবার শুনে আসি তো, কি একটা কি বললো মনে হচ্ছে, পড়া বন্ধ করে দিয়ে কানটাকে ওইদিকে দিয়ে দেখি, আরে কি বলছে দেখি তো একবার। তার কারণ কি, আমরা ওই বাহ্যিক শব্দ বা বাহ্যিক যে ব্যাপারগুলো হচ্ছে আমার মন সেই দিকে চলে গেছে, তাই জন্য পড়াটাকে আমরা মনের মধ্যে নিতে পারছি না। তাহলে এই ঘটনার জন্য আমাদের কি হয়, এই ঘটনার ফলে কি হয়, এই ঘটনার জন্য কি হয়, আমাদের মনোসংযম হতে পারে না। কিন্তু যারা খুব বড় হয়েছে তাদের প্রত্যেকের, যারা দেখবে, শোনো বাচ্চারা শোনো, প্রত্যেকের একটা জিনিস বলেছি বারে বারে, বড় হতে গেলে একটা সব থেকে বড় ওষুধ, একটা সব থেকে বড় ওষুধ হচ্ছে বড় হতে গেলে কোনো কথা বলা যাবে না, কিচ্ছু না, চুপ করে বসে থাকতে হয়। এই যে যত প্র্যাকটিস করবে, যে যত অভ্যাস করবে, তারাই তত কি হবে না, দেখবে পড়াশোনা তাড়াতাড়ি হবে। কি করতে হবে, আমরা তো চোখ দিয়ে বাইরে দেখি, চোখ দিয়ে তো বাইরে দেখি, তো এক এক সময় প্র্যাকটিস করবে চোখ দিয়ে ভেতরটা দেখা। ভেতর কিভাবে দেখতে হয় না, আমরা আগে কি করেছি, আচ্ছা পড়ার সময় মহারাজ কি বললো, টিচার কি বললো, এগুলো স্মৃতিচারণ করতে হয়, ভালো ভালো ঘটনার স্মৃতিচারণ করতে হয়। এর ফলে কি হবে, মনোসংযম বাড়বে। এই মনোসংযম হওয়ার ফলে কি হবে, আমরা অনেকক্ষণের পড়া কম সময় পড়ে ফেলতে হবে। এটা তখন ভালো হবে না, তাহলে আমরা তখন অন্য কাজ করতে পারবো, আঁকতে পারবো, খেলতে পারবো। তাহলে কি করতে হবে, কম সময় পড়ার একটা ফর্মুলা বলে দিচ্ছি। পড়ার আগে হাত পা ধুয়ে পড়তে বসতে হবে। সন্ধ্যেবেলা যখন পড়তে বসতে হবে, প্রথম হচ্ছে খেলাধুলা করে এসে হাঁটু পর্যন্ত ভালো করে ধুতে হবে, কনুই পর্যন্ত হাত ধুতে হবে, চোখ মুখে জল দিতে হবে, ভালো করে মুছে অল্প কিছু খেয়ে তারপর একদম সন্ধ্যেবেলায় চলে আসতে হবে। এনে এসে চুপ করে আগে একটুখানি 5 মিনিট বসতে হবে, চুপ করে এরকম ভালো করে নিঃশ্বাস নিতে হবে আর ছাড়তে হবে। এরকম হবে না, 5 মিনিট করতে হবে। আচ্ছা 20 গুনবি, 5 মিনিট ওসব টাইম দেখতে হবে না, 20 গুনবি, মানে একবার নেওয়া একবার ছাড়া, এটা হচ্ছে একবার, মানে এইটা একবার, এরকম 20 বার করবে। 20 বার করার পর বইটা আস্তে আস্তে খুলে এবার পড়া, দেখবি মন একদম শান্ত হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যাবে। না হলে কি হবে, আর যে ঘরে পড়তে বসবি তার ওই পারলে দরজা বন্ধ করে রাখবি, যাতে বাইরের শব্দ কানে না আসে। এই নেতাজি এইটা তার খুব খুব অভ্যাস ছিল, তাই জন্য কি করতো, চাইলেই বাইরের শব্দকে সে মনে ঢুকতে দিত না। এরকম একটা ছোট্ট ঘটনা বলি। একটু আগে স্যার বলছিলেন নেতাজিকে গৃহবন্দী করে রেখেছে। গৃহবন্দী কি রাখো না, জেলে নয়, তুমি তোমার বাড়িতেই থাকবে, কিন্তু বাড়ির বাইরে পুলিশ থাকবে, তুমি কখনোই পালিয়ে যেতে পারবে না, কোথাও যেতে পারবে না। তা ওই রকম নেতাজিকে রেখে দিয়েছে। নেতাজি কি করেছে, তার ভাইপো বা আত্মীয় একজনকে বলেছে গাড়িটাকে এরকম জায়গায় আনবি, আর নেতাজি বলেছে আমি ঘরের মধ্যে থাকবো, আমাকে খাবার, আমি বাইরে খেতে বেরোবো না, আমি মৌন থাকবো, খাবার আমার দরজার সামনে দিয়ে যাবে, আমি নিয়ে নেবো। এইরকম যেই বলেছে, সে আরেকজন ভাইজির সাথে ওরকম সম্পর্ক ছিল, যে যে খাবার দিয়ে যাচ্ছে সে কিন্তু বলছে না যে পালিয়েছে। আর এদিকে আরেক ভাইপো কি করেছে, গাড়িতে করে নিয়ে নেতাজিকে 1 দিন বা 2 দিনের মধ্যে অনেক দূরে পৌঁছে দিয়েছে। এবার পৌঁছতে পৌঁছতে নেতাজিকে চলে গেছে ভারতবর্ষের একদম প্রান্তে, কারণ এইবার দেশ ছেড়ে চলে যাচ্ছে, যে বাইরে থেকে সশস্ত্র মানে অনেক বন্দুক গুলি এইসব নিয়ে এসে ভারতবর্ষে আক্রমণ করবে বলে বিদেশদের সাথে কথা বলতে যাচ্ছে, বিদেশের অন্যান্য শক্তির সাথে। যখন যাচ্ছে সেখানে তো চারিদিকে চেকপোস্ট আছে, চেকপোস্টে পাহারা দিচ্ছে যে কে কে যাচ্ছে কি যাচ্ছে। নেতাজি তখন সেজেছেন একজন কাবুলিওয়ালা, পাঞ্জাবি সেজেছে এরকম, আর একটা ছেলে, সে ওখানকার ছেলে, সে তো জানে, কারণ জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো মহিলা স্কুলটা কোথায়, কোন রাস্তা দিয়ে যেতে হয়, আমি যেমন এখানকার নই, আমি বলতে পারবো না এখানের গ্রামের কোনটা কি আছে, তার ধরা পড়ে যাবো যে আমি এখানকার নই। তাই জন্য
সেই ছেলেটি, যে ইয়াং ছেলে, সে তখন বলেছে এটা আমার হাওয়া আর কালা। যারা মুখে বলতে পারে না তারা তা কানেও শুনতে পারে। তখন বলেছে যে প্রশ্ন বলতে পারবে না, তাহলে হাওয়া, তাহলে হাওয়া হলে সে কালা হবে। বলেছে এটা আমার হাওয়া কাকা, হাওয়া কালা কাকা। এই চাচাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি, ডাক্তার দেখাতে যাচ্ছি যাতে কথা বলতে পারে বলে বিদেশি এইরকম যারা চেকপোস্টে ছিল, ইংরেজদের পাহারাদাররা, তারা ধরেছে বলছে এই কে, তুমি কাকে নিয়ে যাচ্ছ? তখন বলছি যে না না, এটা তো আমার দেখো না হাওয়া কাকা চাচা, তাকে নিয়ে যাচ্ছি ওইখানে, ওই ডাক্তার আছে, এর যদি মানে ওই মন্দিরে নিয়ে যাচ্ছি, যদি ওষুধ খেলে সারে, তাই জন্য নিয়ে যাচ্ছি। ইংরেজরাও তো খুব জানা, মানে ওইখানকার যারা পাহারাদার ছিল তারা জানে কি, যদি আমরা অন্য মনস্ক আছি, এক্ষুনি যদি একটা কোথাও বোম ফাটে আমরা সবাই কেঁপে উঠি। তার কারণ হচ্ছে কি, ওটা তো হট করে হয়ে যাওয়া ঘটনা, তো আমরা তো কনসাস নই, মানে আমরা সচেতন নেই যে আওয়াজটা হবে, আমরা নড়বো না। হঠাৎ ঘটনা ঘটলে এটা আমাদের বডি সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। কিন্তু ওরাও কি করেছে, সঙ্গে সঙ্গে যেই দেখেছে এরকম একটা দুম করে বোম ফাটতে দেখেছে একটু দূরে, কিন্তু সবাই নড়ে উঠেছে, নেতাজি কিন্তু নড়ে, একদম ঘোড়ার ওপর, বাইরের ওপর যেখানে দাঁড়িয়েছিল অবস্থ ছিল, একদম যেন শুনতেই পায়নি এই ভাব। তখন ওরা ভেবেছে যে সত্যি বলে এটা তিনি হাওয়া এবং কালা বলে ছেড়ে দিয়েছে। এইভাবে তিনি ওই বেরিয়ে চলে গেলেন। এবং ভারতবর্ষে তিনি যখন তিনি ছোটবেলায় ভারতবর্ষে এলেন, এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় এলেন, তখন কিন্তু ইংরেজ শাসক, তাই জন্য তিনি স্কটিশ চার্চ কলেজে পড়তেন এবং প্রচন্ড ভালো ইংরেজি বলতে পারতেন। তাই দেখো, বিদ্যা না হলে আমরা তো অন্যের সাথে কথা বলতে পারবো না। শুধু এই গাড়িতে ছটফট করছি, তাহলে কি আমরা চিরকাল এই গ্রামের মধ্যেই থাকবো আর এইসব করবো? তাহলে আমাদের অধ্যয়ন করতে হবে। তাই জন্য তিনি ওই অধ্যয়ন করেছিলেন বলে, আর ইংরাজি বা অন্যান্য সাবজেক্ট জানতেন বলে, তিনি বিদেশে গিয়ে বড় বড় নেতাদের সাথে যুক্ত হয়ে তাদের সাহায্য চেয়ে বারে বারে ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি লড়াই করে গেলেন। আর সবচেয়ে বড় কথা, ইংরেজরা যখন, কেউ বলতে পারবে একটা প্রশ্নের উত্তর, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? 15ই আগস্ট। 15ই আগস্ট, ওটা সাল 1947। তাই 1947 সাল তো? হ্যাঁ, কিন্তু নেতাজি তখন ভারতবর্ষে আর ছিলেন না। কি বলা হয় যে নেতাজির অন্তর্ধান হয়ে গেছিল, তিনি কোথায় চলে গেলেন আর তাকে কখনো আমরা খুঁজে পাইনি। তো এটাই যে যিনি আমাদের জন্য সব করেছেন, সব দিয়ে গেছেন। আজকে যে আমরা স্বাধীন, ভারতবর্ষ স্বাধীন না পরাধীন? স্বাধীন। কারা ভারতবর্ষকে পরাধীন করে রেখেছিল? ইংরেজরা। আচ্ছা, বলতে পারো কি ইংরেজদের মানে কোন যুদ্ধে ভারতের একজন নবাবকে হারিয়ে ইংরেজরা প্রথম এসেছিল, আর একজন বদমাইশি করে নবাবকে হারিয়ে দিয়েছিল, তার নামটা খুব বলে, মুর্শিদাবাদের ছিল। তো বলতে পারবে সেই নবাবকে? হ্যাঁ, মানে ইংরেজরা যেটা আমার শাসন করতে এলো, তার আগে তো ভারতবর্ষে ছিল না ইংরেজরা। ইংরেজরা প্রথম কার সাথে, কোন নবাবের সাথে যুদ্ধ করেছিল? কে বলো? পলাশী যুদ্ধ। হ্যাঁ, কার সাথে হয়েছিল? কি কি? সিরাজউদ্দৌলা। আর একজন কি করেছিল? বদমাইশি করেছিল, সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিল। বলতে পারবে তার নাম কি? হ্যাঁ, কেউ বলতে পারবে? কে বিশ্বাসঘাতকতা করেছিল? মির্জাফর। তাই জন্য ওই উনি যদি বিশ্বাসঘাতকতা না করতেন তাহলে পড়াশোনা কিচ্ছু হবে বুঝে গেছি। কাজ করে ফেলি, তার জন্য বহু মানুষের ভালো মানুষের প্রাণ যায়। তাই জন্য আমরা চাইবো যে আমরা কখনোই যেন ভুল কাজ করে সেই তার ফল ভালো মানুষের ওপর না ফেলে। তো বারে বারে তাহলে আমাদের উদ্দেশ্য কি? তাহলে নেতাজির থেকে আজকে আমরা যে শ্রদ্ধা জানাতে এসেছি, আজকে আমাদের কি শপথ নেওয়া উচিত? কেউ বলতে পারবে কি শপথ নেওয়া উচিত?
একটা কিছু তো শুধুই জিলিপি খাবার বাড়ি চলে যাব, তাহলে কি করবো? একটা কোনো শপথ নেবো তো, কি বলছেন শোন? একটা কিছু শপথ নেবো তো, একটু যারা পড়ে পড়ে বলো কি শপথ নেবো আজকে আমরা? শোনো আমি বলি, সবাই মিলে বলো আমরা কি শপথ নেব। আমরা শান্ত হব, বলো আমরা সবাই বলি, আমরা শান্ত হয়ে বসবো, শান্ত হয়ে বসবো, মনোসংযম করবো, মনোসংযম করব, যার ফলে আমরা পড়াশোনায় আমাদের সাফল্য লাভ করব যার ফলে আমরা পড়াশোনায় সাফল্য লাভ করব এবং বড় হয়ে দেশের এবং গ্রামের প্রত্যেকের কল্যাণের চেষ্টা করব। দেশের এবং গ্রামের প্রত্যেকের কল্যাণের চেষ্টা করব। নিজে ভালোভাবে চলব নিজে ভালোভাবে চলব এবং অন্যকে ভালো হওয়ার পথ দেখাবো। এবং অন্যকে ভালো হওয়ার পথ দেখাবো। ঠিক আছে? আর কি, যারা আমাদের স্মরণীয় বরণীয় ব্যক্তি, যারা আমাদের স্মরণীয় এবং বরণীয়, কারা স্মরণীয়? কারা? নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, এরা হচ্ছে আমাদের স্মরণীয় বরণীয় ব্যক্তি। তাদের শ্রদ্ধা জানাবো। বলো, যারা আমাদের স্মরণীয় বল। যারা আমাদের স্মরণীয় বরণীয় বরণীয় ব্যক্তিগণ, ব্যক্তিগণ, তাদের আমরা শ্রদ্ধা জানাবো। আচ্ছা, আরেকটা বলছি, তোমাদের কিন্তু একটা বড় দায়িত্ব থাকবে। কি দায়িত্ব? না, এই মূর্তিটাতে প্রতিদিন কিন্তু এসে একটু পরিষ্কার করতে হবে আর একটা করে ফুল দিতে হবে। ঠিক আছে? সবাই একটা করে ফুল দিতে হবে, দাদা। এক একজনের করে পাওয়া থাকবে যে আজকে এই গ্রুপ আনবে, কালকে ওই গ্রুপ আনবে, এইভাবে কিন্তু যাতে মূর্তিটার কোন রকমের কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু এই স্কুলের বর্তমান এবং ভবিষ্যৎ ছাত্র। ভবিষ্যৎ তারা ছোট বড় একদিন করে উঠে যাবে 3 বছর বাদে, আবার বড়রা বেরিয়ে চলে যাবে। তাহলে প্রত্যেককে এই জায়গাটা রাখতে হবে। আর বড় স্কুলে চলে গেলেও মাঝে মধ্যে এই স্কুলে ছোটদের কাছে আসতে হবে। কেউ 8-7 উঠে গেল, কেউ 8 উঠে গেল, কিন্তু সেও যেন মাঝে মাঝে এসে এই স্কুলে বেড়াতে এসে এদের সাথে গল্প করে যায়, তাতে সব থেকে বেশি আমি আনন্দ। এই বলেই আমি আমার ছোট্ট আলোচনা